শুরু হচ্ছে আজকের গল্প রং নাম্বার প্রেমিক। কলমে রিমা বিশ্বাস। বেলগাছতলার নিচে তখন পুরুত ঠাকুর গুছিয়ে বসেছেন। সাগরিকা তাকিয়ে ঝিলের জলে। ঝিল ধারের কালী মন্দিরের চত্বরে শ্রাদ্ধশান্তির কাজগুলো করে এলাকার লোকজন। সাগরিকা ঝিলের জল ছুঁয়ে বকগুলোকে উড়ে যেতে দেখল। সাদা ফকফকে, লম্বা গলা। আবার ফিরে তাকিয়েছে বেলগাছতলার নিচে। কান্না পায় না, লজ্জা করে। মা মরে গেল, তবু কান্না আসে না। অব্র যখন বলল, তোমার মা আজ সকালে ঘুমের ভেতর মনে হয় হার্ট অ্যাটাক করেছে, তখন সাগরিকা ওদের একতলার উঠোনে কলের নিচে পিড়ি পেতে বসে মৌরলা মাছ ধরছিল। কান্না পেল না মায়ের চলে যাওয়ার খবরটা শুনে। শীত করছিল, গায়ের চাদরটা সরে গেছে। হাওয়া বইছিল খোলা উঠোনময়। মনে হলো এখন মাছগুলো না ধুয়ে ওঠে কি করে। তাই 2 কিলো মৌরলা মাছ বসে বসে ধুলো। বাথরুমে গিয়ে স্নান সেরে বাসি কাপড়গুলো কলতলায় ডাই করল। মিনার মার আসার আগে যেমন রোজ দিন জড়ো করে রাখে। এর মধ্যে লাবণী বললেন, তুমি খামোখা দেরি করছো কেন, বেরিয়ে পড়ো। সাগরিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একেবারে কাজের সময় যাব, এখন আমার যেতে অনেক সময় যাবে। ওরা কি আর আমার অপেক্ষা করবে? লাবণী মুখ চোখ কেমন করলেন যেন সাগরিকার মতো নির্লজ্জ মেয়ে তিনি ত্রিভুবনে দেখেননি। সাগরিকার তাতে কোনো পরিবর্তন এলো না। পেঁয়াজকলি দিয়ে মৌরলা মাছ করার কথা ছিল, আর ওই পেঁয়াজকলি কাটার সময় চোখে জল এলো। তারপর হাওমাও করে কেঁদেছে খানিকটা। দুপুরে মুসুরির ডাল, কুমড়ো ফুলের বড়া, পাঁচমেশালি সবজির চচ্চড়ি, পেঁয়াজকলি বেগুন দিয়ে মৌরলা মাছ সব রান্না করলো একা হাতে। সবাইকে খেতে দিল। বুবনকে দিয়ে কিছু ফল আনিয়ে নিয়েছিল, যদিও খেতে পারেনি, একেবারে খিদেই ছিল না। দুপুরে ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম থেকে ওঠার পর অন্ধ বিকেল বেলাটায় বুকটা কুকড়ে উঠেছিল। সন্ধে দিতে গিয়ে আবারও চোখে জল এসেছে। লাবণী ওনার ছোট সিঙ্গেল খাটটায় পা মেলে বসে ওকে মাপছিলেন। বললেন, জন্ম বয়সে তোমার মতো শক্ত মনের মানুষ দেখিনি। মা মরেছে তাতে দুঃখ করতে দেখলুম না, কাঁদতেও দেখলুম না। শাশুড়ি ওর কাছে আজকাল একটা রেডিওর মতো, যে চলতে থাকে অথচ তার বিজ্ঞাপনে মন দেয় না বেশিরভাগ। এখন এই বেলগাছের নিচে বসে ঝিলের জলের দিকে চেয়ে বড় ভালো লাগছে। কি যেন এক অনেক পুরানো ভালো লাগায় ছেয়ে যাচ্ছে মন। এই ঝিলের ধারে কত এসে বসেছে আরাবল্লীর সঙ্গে। হয়তো ওগুলোই ছিল ওর 50 বছরের জীবনের সেরা কয়েকটা মাস মাত্র। হাতে ঠাকুরমশাই জল দিতে যাবেন, সে সময় ফোনটা বেজে উঠল। অব্রর ফোন। কান আর কাঁধের ফাঁকে ফোন চেপে জল হাতে নেওয়ার জন্য হাত বাড়ায় সাগরিকা। অব্র বলে, আজ ফিরছো তো? হ্যাঁ, আমার তো 4 দিনের কাজ ওখানে করে নিলে এখানে শ্রাদ্ধের দিনে এলেও হতো। আজ ব্যাক করো, শ্রাদ্ধের সময় মাকে নিয়েও তো যেতে হবে। তোমার বাবা মাকে তোমাদের বাড়ি যেতে বলেছেন, আর ওসব কাজ ওখানে মেটানোই ভালো, এখানে ঝক্কি ঝামেলা অনেক। সাগরিকা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে অপেক্ষা করল অব্রর আর কিছু বলার। অব্র চুপ করেছিল, তাই ও বলল, রাখছি। ওপাশ ফোন কেটে দিল। সাগরিকা কাজে মন দিল। বাড়িতে বাবা আছেন, দাদা বৌদি আর দাদার এক মেয়ে এক ছেলে। ওর সঙ্গে এই মন্দিরে কেউ আসেনি। দাদা অফিস বেরিয়ে গেল। বৌদির সংসারের অনেক কাজ। ভাইপো ভাইজি দুটোর একটাও বলল না, পিসি আমরা আসছি তোমার সঙ্গে। বাবা শুধু বলেছিল, একা সামলে নিবি তো? একপাশে মাথা হেলিয়ে হ্যাঁ বুঝিয়েছে সাগরিকা। কাজ যখন মিটল তখন সূর্য মাঝ আকাশে জ্বলছে। একটা নেড়ি কুকুর ঝিলে শান বাঁধানো ঘাটে সিঁড়িতে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছে জলে। ধীরে মাথা ঝুঁকিয়ে জল চেটে চলল। ঠাকুরমশাই দক্ষিণা নিয়ে বিদায় নিয়েছেন। সাগরিকা বসেছিল ঝিলের ধারের পাতা লোহার বেঞ্চে। ভালো লাগছে। ফিরে যেতে মন চায় না। মনে হয় যদি স্ট্যাচু হয়ে যেত, এভাবেই নিষ্প্রাণ দেহে বসে থাকতো এই বেঞ্চে। ফোন বাজে। আবার অভ্রই কল করেছে। গরম মশলা কোথায় রাখো? আশ্চর্য, মাকে সব দিয়ে যাবে তো? বাতের রুগী অত খোঁজাখুঁজি করতে পারে? গরম মশলায় কি হবে? কি হবে মানে? দরকার, তুমি বলে দাও কোথায় যত্ন করে রেখেছো তো ল্যাটা চুকে।
গরম মশলা নেই, এ মাসে আনা হয়নি। বাহ, ব্রিলিয়ান্ট, যত সব। অভ্র ফোন কেটে দেয়। সাগরিকার ঘুম পায়, চোখ টেনে আসে। কাল সারা রাত ঘুমোতে পারেনি মশার জ্বালায়। আজ ভোর থেকে এই কাজের জন্য তৈরি হতে হয়েছে। সকাল থেকে পেট খালি। অভ্রর ফোনটা কিছুক্ষণের জন্য বারাসাতের বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়েছিল। এখন ফুরফুরে হাওয়া বইছে। শীত শীত করলেও ভালো লাগছে, কারণ রোদের তেজটা ভালো। ও বাড়ির রান্নাঘরটা ছোট্ট মতন, বড় ভ্যাপসা গরম। গ্যাসের সামনে দাঁড়ালে গরমের দিনে কুলকুল করে ঘাম হয়। বিয়ের পরপর ওই রান্নাঘরই হয়েছিল সাগরিকার একমাত্র আস্তানা। সকাল থেকে রাত পর্যন্ত খালি খাবার দাবারের ফরমাস খেটে গেছে। বুবুন হওয়ার পর শুরু হয়েছিল মাইগ্রেন পেন। তীব্র যন্ত্রণায় যখন ঘর অন্ধকার করে শুয়ে থাকতে মন চাইত, তখন অভ্র ঘরের লাইট জ্বেলে এক অবিশ্বাস্য ভঙ্গিতে চেয়ে থাকার পর তুবড়ির মতো ফেটে পড়ত। নবাবই হচ্ছে, আমার 60 বছরের মা রেধে বেড়ে মরবে আর উনি বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন। বাড়িতে দিদি জামাইবাবু এসেছে বলে এমন মেজাজ? খুব সাবধান, আমাকে মেনিমুখো ভেবো না, চালিয়ে দেবো। সাগরিকা ও রূপ দেখে ভয়ে জড়সড়। এদিকে মাথা ব্যথায় জিভ শুকিয়ে প্রায় গলার ভিতর টেনে নিয়ে যায়। কিন্তু ওইভাবে সাগরিকা পাবদার ঝাল, খাসির মাংস, চাটনি সব রাতে। লাবণী যদিও অসন্তুষ্ট হয়ে বললেন, একটা নিরামিষ পদ করনি এমন? ওদের খেতে দিয়ে কিছুক্ষণের জন্য ঘরে জিরোচ্ছিল সাগরিকা। তখন খাবার ঘর থেকে অভ্র দিদির গলা শুনল, খানা হো গায়া, টেবিল সাফ কর দো সাগু। সাগরিকা মাথায় বাম ঘষছিল। খিদে ছিল না, তাই খায়নি। ধীরে ধীরে নেমেছিল বিছানা থেকে। বিয়ে করে লোকটা খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছে কিনা। বিয়ের প্রথম রাতে অভ্র বলেছিল, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকবে, আমি যেন তোমার এগেনস্টে কোনো কমপ্লেন না শুনি। সাগরিকার বয়স 23, স্বভাবে ভীতু। বুঝে গিয়েছিল সরকারি চাকরির পাত্র খুঁজে বাবা গলায় শেকল পরিয়ে দিয়েছে। চাকরি পাকা হলে মালিক কর্মচারীকে বুঝে এভাবেই বোঝায়। এরপর ধীরে ধীরে মা বাবার উপর থেকে টান ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। যে মা বাবা ওর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চেয়েছিল, তাই তারা আরাবল্লীকে প্রত্যাখ্যান করে নির্বাচন করেছিল অভ্রর। কিন্তু সাগরিকা তো তা চায়নি। সাগরিকা বড্ড ভয় পেয়ে গিয়েছিল। আজকের দিনেও কি আর ওর মতো ভীতু মেয়ে নেই? আছে নিশ্চয়ই। সাগরিকা দীর্ঘশ্বাস ফেলে। সত্যি তো, এখন অতীত ভেবে কি লাভ? আজ এবার ফিরতে হবে বারাসাত। বেঞ্চ ছেড়ে উঠে পড়ে। একবার দু চোখ মেলে ভালো করে দেখে নেয় ঝিলটা। ঠান্ডা বাতাস বুকে টেনে নেয়। মায়ের কথা মনে পড়ে হঠাৎ করে। বলতো, মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছ তখন সহ্য করতে শিখতেই হবে, সারা জীবন তো আর বাপের ঘরে থেকে যাবে না। এই ঝিলের ধারে মা আর পিসিদের সঙ্গে এসেছে কত। ওরা এখানে বসে পাড়ার আইবুড়ো মেয়েদের বয়স হিসাব কষত। তারপর ওদের ভিতর থেকে উঠত একটা হাসির হররা। মায়ের মধ্যে কোনো বিশেষত্ব ছিল না। যে সমস্ত মানুষ অপরের খুশিতে জ্বলে ওঠে, পলকের জন্য নিজেকে শান্ত রাখতে পারে না, সাগরিকার মা ছিল সেসব মানুষের দলে। মেয়ে বলে আজীবন তাচ্ছিল্যই করে গিয়েছে। সাগরিকার মনে পড়ে না কখনো ওর পছন্দের কথা ভেবে বাড়িতে কোনো রান্না হয়েছে। দাদার জন্মদিন বাড়িতে বড় করে হলেও কখনো সাগরিকার জন্মদিনই পালন করা হয়নি। মেয়ের জন্মদিন পালন করা ওদের কাছে যেন একটা হাসির বিষয়, লজ্জার ব্যাপার। ঝিলপাড় থেকে বেরিয়ে মেন রাস্তা দিয়ে হাঁটার সময় নাকে হিঙের তরকারির গন্ধ এলো। বহু পুরানো রসিকলালের দোকান। দোকানটার বিশেষ কোনো পরিবর্তন আজও হয়নি। শুধু রসিকলালের ছোট ছেলে দীনবন্ধু দোকানে বসেছে। দোকানের বাইরের পাতা বেঞ্চে সাগরিকা বসলে কিছু পরে একটা কাগজের প্লেটে কচুরি তরকারি দিয়ে যায় দীনবন্ধু। খয়াটে চেহারার মাঝারি উচ্চতার লোক। দোকানের ভিতরে রসিকলালের ছবিতে মালা পরানো। মুখে কচুরি পুরি সেই আগের দিনের স্বাদ আর পাওয়া যায় না। আগে বাইরে বেরোলে এ দোকান থেকে প্রায় কচুরি খেয়েছে। সবই বিয়ের আগে। বিয়ের আগের জীবন বিরাট একটা প্রাণবন্ত না হলেও বিয়ের পরের মতো একঘেয়ে ছিল না। অভ্র মনে করে বিয়ে করা বউকে দাবিয়ে রাখতে হলে
তার ইচ্ছে আর ভালো লাগার গুরুত্ব না দেওয়া। তাই আজ পর্যন্ত কখনো ওরা একসঙ্গে বাইরে ঘুরতে যায়নি। কোনো হোটেল রেস্টুরেন্টে খাওয়া বা সিনেমায় যাওয়ার মতন সাধারণ শখও কখনো মেটায়নি। অথচ সাগরিকা হালের আমলেরই মেয়ে। কচুরির টাকা মিটিয়ে বাড়ির দিকে রওনা দিল সাগরিকা। বাড়িতে ঢুকতে ঢুকতে বৌদি বলল, তোমার তো বেশ দেরি হলো। চিন্তায় ভাবলুম নিজে একবার ঝিলপাটটা ঘুরে আসি। তোমার দাদা কতবার ফোন করলো। সাগরিকা মৃদু হাসে। তুমি কি খাবে? তাহলে কটা লুচি বেলি? সাগরিকা চাপা দীর্ঘশ্বাস ফেলে। একটা অভুক্ত মানুষ মায়ের শ্রাদ্ধ করে ফিরেছে, সে খাবে না? কিন্তু ওদের ধরন ওর জানা। তাই রসিকলালের দোকানে ভোজন পর্ব মিটিয়ে এসেছে। বলল, দরকার পড়বে না বৌদি, আমি এখনই বেরোবো। বারান্দায় চেয়ারে বসে থাকা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে সাগরিকা। বলে, আসি। বাবা কিছুক্ষণ চেয়ে থেকে একটা অদ্ভুত কথা বলল, তোর বিয়েটা বোধহয় ভালো দিনই বল। সাগরিকা অবাক হয়। ভদ্রলোক ঘোলা চোখে তাকান, বলেন, আরাবল্লীর সঙ্গে মাঝে মাঝে দেখা হয় বাজারে। ছেলেটা ভালো ছিল রে। বিরক্ত লাগে শুনে, মুখ ফুটে বেরিয়ে আসতে চায় ন্যাকামো, কিন্তু সংযত করে নেয় নিজেকে। বাড়ি থেকে বেরোবার সময় বাবার গলাটা শুনে। এরপর হয়তো আমার যাওয়ার খবর শুনবে। পারলে বাপটাকে মাপ করো, আমি তোমার ভালোই চেয়েছিলাম। শেষের কথাটা আর্তনাদের মতো শোনায়। বুকে গিয়ে বেঁধে শব্দগুলো, চোখটা ভিজে আসে। ফিরে বাবার পিঠে বুকে হাত বুলিয়ে বলে, আমি তো ভালো আছি বাবা, ভালো আছি। ভদ্রলোকের দু চোখ ছাপিয়ে জল গাল ভিজিয়ে দিয়েছে। বলে, ভালো থেকো মা। বাবার মাথাটা বুকে চেপে সাগরিকা কাঁদে, প্রথমে ফুপিয়ে, তারপর শব্দ করে। এতদিনে যেন মা মরে যাওয়ার খবর পৌঁছালো ওর কানে। এতদিনে বুঝি বোধগম্য হলেও মা নেই। যে মার মধ্যে বিশেষত্ব না থাকলেও সাগরিকার ভালো থাকার কথা যদি কেউ নিঃস্বার্থভাবে ভেবে থাকে, সেই মাই। ট্রেনে উঠে বাবার কথা মনে পড়ছিল। বাবার নিজের বলতে ও বাড়িতে আর কেউ রইল না। শাড়ির আঁচলে চোখের জল মুছে। সূর্যের ম্রিয়মান তেজে আকাশটা লালচে। দূর প্রান্তের গাছগাছালির সঙ্গে সে লুকোচুরি খেলে চলেছে ছুটন্ত ট্রেনের সঙ্গে। ট্রেনের যাত্রীর কথা কানে আসে। কেউ বোধহয় কারো অসুস্থতার কথা কাউকে বলছে। বারবার প্যারালাইজড কথাটা কানে আসছিল। শব্দটা পিন ফোটার মতন বিঁধে চলেছে। প্যারালাইজড, অল্প বয়স, বউটা বাচ্চা মেয়ে। দম বন্ধ লাগে বড়। মনে পড়ে যায় সেই যে মঞ্জু এলো বাড়িতে, আর এসে কান্নায় ভেঙে পড়ল। মঞ্জু স্কুলের বন্ধু। ওর 27 বছরের বরের হঠাৎ শরীরের ডান পাশ পড়ে গিয়ে সে প্যারালাইজড হয়ে গেছে। মঞ্জুর বরের প্রায় 2 বছর হলো চাকরি নেই। মঞ্জুর বাবার চায়ের দোকান। ও কেঁদে কেঁদে বলল, একটু হেল্প কর সাগু, একটু হেল্প। অভ্রদত্ত সরকারি চাকরি, তোদের কোনো চাপ নেই। আমি চাকরির চেষ্টা চালাচ্ছি। যতদিন না পাচ্ছি, আমার শ্বশুরবাড়ি পুরো হাত তুলে নিয়েছে। ওরা আমায় অপয়া ভাবে রে। ভিতরে ঘরে ছিল অভ্র। অফিস থেকে ফিরে সে সবে জামা প্যান্ট ছেড়েছে। সাগরিকা ভয়ে ভয়ে বলল, কটা টাকা দিতে পারো? আমার অনেক ছোটবেলার বন্ধু মঞ্জুর বড় দরকার। অভ্র ঠোঁট উল্টে বলল, তোমার বন্ধুর? বাবা, তোমায় পুষছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, অনুষ্ঠানে পার্বণে তোমার বাড়ির লোককে এটা ওটা দিয়েই চলছি, তারপর আবার বন্ধু? একটা টাকা ফোকাটে বিলাবার জন্য বসে নেই আমি, বুঝলে? বেশ মেজাজে আর জোরেই বলল অভ্র কথাগুলো, যাতে ঘর লাগোয়া বসার ঘর পর্যন্ত কথাগুলো সহজভাবে যায়। সাগরিকা বাইরের ঘরে এসে দেখেছিল মঞ্জু সেখানে আর নেই। সেদিন মঞ্জুর বরের প্যারালাইজড হওয়ার সঠিক অর্থ মর্মে মর্মে বুঝেছিল সাগরিকা। ট্রেনের ভিড়ে বুকের কাছটা আটকা লাগে। ট্রেন হাওড়া স্টেশনে ঢুকতে দরজা পর্যন্ত উঠে গেল। একটা চাপাচাপি রকমের ভিড়। এ ওর গায়ে ঠেলা মারছে। সাগরিকার দম বন্ধ লাগে। স্টেশনে যখন নামল, তখন আকাশে আলো ফুরিয়েছে, বাতাসে হিমেল স্রোত।
প্ল্যাটফর্ম ধরে এগিয়ে যাচ্ছিল, আর তখন মোবাইলটা বেজে উঠল। ব্যাগ হাতের মোবাইল ধরতে উপাস থেকে বুবুন বলল, মা ফিরছো তো? সাগরিকা উত্তর দেয় সে ফিরছে। বুবুন বলল, ফেরার পথে পেলে আমলকি নিয়ে নিও, ঠাকুমা আচার দেবে বলেছে। সাগরিকা হাঁটতে হাঁটতে কথা চালায়, তোর দিদার কাজ ঠিকভাবে হলো কিনা জিজ্ঞেস করলি না তো? বুবুন বড় হালকা মেজাজে উত্তর দিল, তুমি যখন করেছো ঠিকই হবে, আফটার অল তুমি আমার মা। বাহ, এতেও নিজের ক্রেডিট নিবি? ছেলের সঙ্গে কথা বলে মন হালকা লাগছিল। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য মাটন বিরিয়ানি আনবো, বুবুন বলে। না না, ওসব আনিও না বুবুন, এখন আমি ওসব খেতে পারবো না, নিয়ম নেই, ছেলেকে বারণ করে সাগরিকা। বুবুন বলল, নিয়ম না থাকলে খেতে মা? এর উত্তর আর দেয় না সাগরিকা। নিয়ম না মন, কোনটার প্রতাপ বেশি মানুষের ওপর? অভ্রর অবশ্য প্রতাপ ওর শ্বশুরবাড়ির সকলের ওপরই বেশি। তাই মায়ের কাজের পরের মৎস্যমুখীর দিন সে মেজাজ দেখালো ভালোই। দাদা বেশ বিরক্ত হচ্ছিল, কিন্তু কোনো প্রতিবাদ করছিল না। অভ্র চেঁচিয়ে চলল ক্যাটারিং এর লোকদের উপর, আরে এভাবে কেউ খেতে দেয়? মানুষকে জিজ্ঞেস করছো না? নিজেরা নিজেদের মতো সার্ভ করছে। পাঁপড় ভেজে রাখছো কেন? এ কি, ডালে মাছের মুড়ো এত কম কেন? ফুলকপি রোস্ট কয় গামলা নামিয়েছ? একটা সময় দাদার পাশে এসে বসে বলল, ঠাকুর দিয়ে রান্না করাতে হয় দাদা, এদের দিয়েছেন? এই ক্যাটারারের নাম কি আগে শুনেছেন? খাবারের কোয়ালিটি কেমন? আহ! হঠাৎ অভ্র বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, ওনার ছবিতে ওই লিকলিকে সরু মালাটা কে দিল? নিজে উঠে গিয়ে সাগরিকার মায়ের ফটোর মালা গোছায়। সাগরিকার হাসি আসে, মজা লাগে দাদা আর বৌদির রাগে রাঙা হয়ে থাকা মুখ দেখে। হাসি ঢাকতে ওখান থেকে বেরিয়ে আসে বাইরের বারান্দায়। তখন গেটের মুখে যে মানুষটা ঢুকেছিল, তাকে দেখে বহু শতাব্দীর মৃত উদ্দীপনাগুলো যেন হঠাৎই জেগে উঠল। শরীরের তন্ত্রীতে, পেশি গ্রন্থিতে টান পড়ল ঝনাত করে। বুকের ভেতর যে এমন একটা যন্ত্রণা আছে, যার স্পন্দনে এমন উত্তেজনা হয়, তা বুঝি টের পেল এত যুগ পর। এও কি সম্ভব? মৃতের অনুভূতি জাগে? ওর মুখোমুখি এসে ছোট করে হাসল আরাবুলি। ছিটে ফোটা পরিবর্তন নেই ওর চেহারায়, হয়তো মুখটা একটু ভারী হয়েছে আর সামান্য পাতলা হয়েছে সামনের চুল। হাতে একটা প্লাস্টিকের প্যাকেট, যার থেকে ফুলের মালা আর মিষ্টির প্যাকেট উকি দিচ্ছে। জিজ্ঞেস করল, কেমন আছো সাগরিকা? সাগরিকা হেসে বলল, রং নাম্বারে ঢুকে পড়েছি। বৌদি আরাবলীকে দেখে বেশ আদর করে ভেতরে নিয়ে গেল। সাগরিকা স্থির দাঁড়িয়ে রইল বারান্দায়, বুকের ভেতর তোলপাড়। বাড়ি থেকে বেরিয়ে কখন যে ঝিলপাড়ে চলে এলো সত্যি খেয়াল নেই। বেঞ্চে বসে চোখ ঝিলের জলে, কিন্তু মন হু হু করে বইছে। কলেজ থেকে ফিরেছে তখন। বাড়িতে ল্যান্ডফোন বেজে উঠল, রিং। ফোন ধরতে ও প্রান্ত বলল, সায়নদীপ, কাল ইন্টারভিউ কটায়? মুখভঙ্গিতে বিরক্তি এনে সাগরিকা বলে, সরি। ও প্রান্ত চুপ। তারপর উত্তর আসে, সরি, এটা সায়নের বাড়ি নয়। আজ্ঞে না, এটা রং নাম্বার। শুনুন, ফোনটা রাখার আগে একটা কথা বলি। আমায়? কি আশ্চর্য, আমি কি আপনাকে চিনি নাকি? না, তা চেনেন না, কিন্তু মনে হলো একটা সত্যি কথা বলেই দিই। সেটা হলো আপনার গলাটা খুব সুন্দর। মানে সিরিয়াসলি, আপনি গান নাকি? আপনার লাইফে কি আদৌ সায়নদীপ বলে কেউ এক্সিস্ট করে, না আপনি র্যান্ডম নাম্বার ডায়াল করে এইরকম ভাট বকেন? যা বাবা, মানুষকে কমপ্লিমেন্ট দিলে আজকাল গাল দেয় দেখছি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি কি গালি দিলাম? আচ্ছা বাদ দিন ম্যাডাম, রাখলাম। এরপরও সায়নদীপের খোঁজে আরও কয়েকটা ফোন এলো। পরে জানা গিয়েছিল টেলিফোন এক্সচেঞ্জের ফল্ট। কিন্তু প্রথম দিনের কলটাও এসেছিল আরেকবার। তার মধ্যে যেহেতু আরও কয়েকটা কল এসে গেছে, ততদিনে অসুবিধাটা বুঝে গিয়েছিল সাগরিকারা। সেবার কল সাগরিকা রিসিভ করতেই ওপাশ বলল, ও সরি, আবার রং নাম্বার হয়ে গেছে। সাগরিকা কিছুটা নরম হয়, ইটস ওকে, এটা অনেকেই করছে, মেবি লাইনের ফল্ট। যাক, তবে আপনি আমাকে ফল্ট মনে করেন না ম্যাডাম। সবসময় ছেলেরা ধান্দাবাজ হয় না, তবে গলার স্বরটা আপনার কিন্তু সত্যিই সুন্দর। থ্যাঙ্কস। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে রইল,
প্লিজ, এটা ফ্ল্যাটিং ভাববেন না, এটা জাস্ট হিউম্যানিটি। চাইলে আপনি আমার নাম্বার রাখতে পারেন। সাগরিকা নাম্বার রাখলেও কল করেনি। কল আসতো ও প্রান্ত থেকে। আরাবল্লী সেনগুপ্ত, সায়েন্স গ্র্যাজুয়েট, মামুলি একটা কোম্পানিতে চাকরি করে। যদিও ছেলেটাকে কখনো মামুলি বলে মনে হয়নি সাগরিকার। ফোনেই কথা হতো বেশি। কখনো খারাপ আলোচনা বা বাজে কথা আরাবল্লী বলতো না। একটা সময় দেখাও করলো দুজনে। আরাবল্লী ওর নামেরই মতো, লম্বায় চওড়ায় সবল পুরুষ, চোখ দুটো ভারী গভীর। গায়ের রং কালো বলেই বোধহয় মুখটা বড় মিষ্টি। বন্ধুত্ব হয়ে গেল ওর সঙ্গে। তারপর অভ্যেস। আরাবলীর সঙ্গে কথা না বললে ভাত হজম হতো না। কোথাও কারোর সঙ্গে ঝগড়া হলো কি, কোনো ঘটনা, পরীক্ষায় ভালো নম্বর পেল কি, প্রফেসরের অহেতুক বকুনি, সবই বলা যায় আরাবল্লীকে। এদিকে হঠাৎ করে যখন বাড়ি থেকে বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলো, তখন সাগরিকা ভয়ে কাট। তাড়াতাড়ি আরাবলীর সঙ্গে একটা আর্জেন্ট মিটিং ডেকে হুটোপুটি করে বলল, আমি একেবারে অজানা একটা লোকের বাড়ি গিয়ে থাকবো কি করে? ও বলল, দরকার কি, তার চাইতে আমায় বিয়ে করে নাও, তাহলে সব প্রবলেম সলভ। আরে, ফ্ল্যাট ভাবা যায়? আমি কি একেবারে বেমতলব তোমার পিছন পিছন করছি? প্রথম দিন তোমার গলা শুনে হৃদয়তন্ত্রীতে যে টান পড়েছিল তার সুর ধরেছিল, এই মেয়েটি তোমারই, শুধু তোমারই। হাসিতে লুটিয়ে পড়েছিল সাগরিকা। ড্রামা করো না প্লিজ। আরে, আমি সিরিয়াস। কেন, কি খারাপ আমি তোমার পাত্র হিসেবে? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করেছিল আরাবল্লী। এই ঝিলপাড়ে এইরকমই এক বিকেল আর সন্ধ্যা সন্ধিক্ষণে একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন রেখেছিল। লজ্জা লেগেছিল সাগরিকার। আরাবল্লী কিন্তু মজা করেনি। বাড়ি পর্যন্ত সম্বন্ধ নিয়ে এসেছিল ও আর ওর মা। সাগরিকার বাবা মা একসঙ্গে বসে কত কথা বলল সেদিন ভদ্রমহিলার সঙ্গে। সাগরিকা বেশ খুশি। বেগ পেতে হবে না ওদের বিয়ের। মনে মনে আরাবল্লীকে ভালোবেসেছিল সত্যি, কিন্তু ভয় হয়েছে প্রকাশে। সেখানে নিজে আরাবল্লী যে এভাবে প্রস্তাব নিয়ে আসবে তা ভাবেনি। তাই তখন মনে হচ্ছিল যা হওয়ার হয় তা হয়েই যায়। আরাবল্লীর মায়ের স্পর্শ আজও গায়ে লেগে। ভদ্রমহিলার হাতটা খুব নরম ছিল। বড় স্নেহেই সারা গায়ে হাত বুলিয়ে যাচ্ছিলেন উনি। বলেছিলেন, আমার দুটো ছেলে গো। মেয়ের বড় শখ ছিল, মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয়, জানো? তা শুনে সাগরিকার মায়ের সে কি খুশি খুশি ভাব। সাগরিকা নিশ্চিত ছিল ওর বিয়ে এদের বাড়িতেই হবে। কিন্তু কি অদ্ভুতভাবে পট পরিবর্তন হয়ে গেল ওরা চলে যেতে। সাগরিকার বাবা মাকে বললেন, তোমার কি মত? মায়ের উত্তর, ছাড়ো তো, ওই তো মধুদির ননদের ছেলে সম্বন্ধ এসেছে। ছেলে সরকারি চাকরি করে, নিজের বাড়ি, এক বোন এক ভাই, মেয়ের একেবারে নিশ্চিত ভবিষ্যৎ। সাগরিকা অবাক, কিন্তু ভয়ে আর লজ্জায় প্রতিবাদ পর্যন্ত করতে পারল না। এরা যখন বিয়ের তোড়জোড় করছে তখন ভয় ভয় শুধু বলেছিল, আরাবল্লীদের কি বলবে? মা মুখময় বিরক্ত এনে বলল, তোর কি প্রেম আছে নাকি ওর সঙ্গে? বললি যে এমনি চেনা জানা। এমনি চেনা জানা কেউ বিয়ের সম্বন্ধ আনে? প্রেম আছে, তবু বলা গেল না। ওতে যেন চরিত্রের দোষ হয়, এরকমই একটা বদ্ধ ধারণা ছিল ওদের পরিবারে। তাই মাথা নত করে রইল সাগরিকা। অনেক সাহস জুগিয়ে ফোনের নাম্বার প্রেস করল। আরাবল্লীর গলার স্বর শুনে চুপ করে রইল। শরীর মন দুই থরথর কাঁপছিল। আরাবল্লী বলল, নাও নাও, ছাড়ো তো, অত হেজিটেশনের কিছু নেই। ভালো পাত্র বাড়ির থেকে পেয়েছে, তাই সেখানে বিয়ে দিচ্ছে। আমরা তো আর প্রেম করিনি কি, তাই তো? চোখের পলক পড়ার সঙ্গে জলের ফোঁটা পড়ে গাল বেয়ে। কষ্টে সাগরিকা বলে, না, প্রেম কোথায়? আরাবল্লী শব্দ করে হাসে, তাহলে নো টেনশন, বেস্ট অফ লাক। হ্যাঁ, সেই শেষ কথা, আর আজ আবার দেখা। মাঝের বছরগুলো আজ জীবন থেকে হারিয়ে গেলে সাগরিকা আবার সেই যুবতী যে এক অজ্ঞাত যুবকের প্রেমে পড়েছিল নিজের অজান্তে, যদিও কখনো স্বীকার করেনি। দেরি হয়েছে অনেক, বেলা বাড়ছে। ঝিলের ধারের বেঞ্চ থেকে উঠতে সাগরিকা চমকালো। আরাবল্লী দাঁড়িয়ে। বুক আরো একবার ছ্যাত করে ওঠে। আরাবল্লী এক পা দুপায়ে এগিয়ে আসে, বলে, তোমায় ও বাড়িতে খুঁজে না পেয়ে ভাবলাম এখানেই থাকবে। কেমন আছো? সাগরিকা জিজ্ঞেস করে। যেমন দেখছো। বেশ ভালো, বউ ভালোই আদর যত্ন করে, দেখে বোঝাই যাচ্ছে। আরাবল্লী
চিরপরিচিত স্বরে আবারও শব্দ করে হাসে। বিয়ে? বিয়েটা আর করা হয়ে ওঠেনি সাগরিকা। কেন? সাগরিকা বিস্মিত হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে আরাবল্লী। কারণ একজন বলেছিল তার প্রেম নেই। সাগরিকা থমকায়, মুহূর্তে নিজেকে সামলে বলে, বাজে বকো না আরাবল্লী, এভাবে কেউ জীবন নষ্ট করে? কি করব সাগরিকা, বারবার যে ভালোবাসা হয় না। তবে সেদিন বলনি কেন? সেদিন পারোনি কেন আমায় বিয়ে করতে, আমায় নিয়ে পালিয়ে যেতে? আমি চাইলে তুমি কি পারতে? বলো, পারতে? সাগরিকা উত্তর দিতে পারে না। আমি তোমার পথ সোজা করে দিয়েছিলাম সাগরিকা, আর সেই তুমি আজ বলছো রং নাম্বারে ঢুকলে। কেন? অভ্রবাবু মানুষ কেমন? ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে সাগরিকা বলে, আমার ননদের এক আত্মীয়র জন্য ছেলে খুঁজছে। বিয়ে করবে? তুমি কি পাগল হলে? আমি 52। মুচকি হাসে আরাবল্লী। ছেলেদের আবার বিয়ের বয়স? এই মেয়েটিরও বয়স হয়েছে, তবে দেখতে খুব সুন্দর। আর তোমার যা পছন্দ সেই গুণে নিপুণা, গান জানে। আরাবল্লী ঝিলের জলের দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে। সাগরিকা বলে, আমার চেহারা দেখেছ? এই চেহারা দেখে আর প্রেম থাকতে পারে না। তুমি এবার জীবনে এগোও দেখি। আমি বুড়িয়ে গেছি, যদিও তুমি একই জায়গায় স্থির আছো। আরাবল্লী ফিরে তাকায়। অভ্রবাবু মানুষ কেমন বললে না তো? ঠোঁট টিপে সাগরিকা হাসে। ঠিক তোমার অফিসের বসের মতো। হাতের মোবাইলটা বেজে ওঠে সাগরিকার। ফোন কানে চাপতে শুনে বুবুনের গলার উত্তেজনা। মা, তুমি কোথায় রে বাবা? এদিকে মামির সঙ্গে বাবার একচোট হয়ে গেল। বাবা এখনই বেরিয়ে যাবে বলছে, তুমি এসো। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সাগরিকা ফোন রেখে দেয়। আরাবল্লীর দিকে তাকায়, বলে, আমি খুব ভালো আছি আরাবল্লী, আর মনে প্রাণে চাই তুমিও খুব ভালো থেকো। আরাবল্লী তাকিয়ে থাকে। ওর দিকে তাকিয়ে ধরা পড়ে যেতে চায় না সাগরিকা। আরাবল্লীর মতে সেদিনও ওর পথ সহজ করে দিয়েছিল, আজ নয় ওর পালা। চাপা দীর্ঘশ্বাসের সঙ্গে একটা হালকা হাসির সঙ্গে বিদায় নেয় সাগরিকা। হাঁটা দেয় বাড়ির পথে। মনে পড়ে বুবুনের কথাগুলো। বৌদি আবার কি বলল? অভ্র নতুন করে আবার ঝামেলা কি পাকালো? বাবা ছিল সেখানে? ভাবনারা ঠেলাঠেলি দিয়ে ঢুকে পড়ে মাথার ভিতরে। নাকে আসে রসিকলালের দোকানের কচুরির গন্ধ। গন্ধটাই আছে, স্বাদ আর কই। শেষ হলো আজকের গল্প রং নাম্বার প্রেমিক। কলমে রিমা বিশ্বাস,